তো সেই ফয়সাল আলমগীর শুক্রবারেই নাকি হাদিকে মেরে তারা ভারতে পালিয়ে গেল, যেটা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি বললেন যে যেদিন মেরে ফেললো ওই দিনই তারা প্রাইভেট কারে করে পালিয়ে যায়। কিন্তু তার বাবা মা, বাবা হুমায়ুন কবির, মানে ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, তারা বলেছেন যে এই ফয়সাল বোনের বাসায় লুকিয়েছিলেন ওই দিন। তাহলে আপনি কি মনে করেন যে এই ফয়সাল এর আগে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল, তারপর আওয়ামী লীগের বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার জামিনের ব্যবস্থা করেন, অস্ত্র সহ গ্রেপ্তার হয়েও জামিন পেয়ে গেল, সেই জামিন বাড়ানো হলো, তারপর আবার জুলকারনাইন সায়ের স্বামীকে নিশ্চয়ই কেউ তথ্য দিয়েছে যে সে সীমান্তে পের হয়ে পালিয়ে গিয়েছেন, অথচ তিনি সেই সময় বাংলাদেশেই ছিলেন। এখনো কি তিনি বাংলাদেশে আছেন কিনা আমরা জানি না, হয়তো তিনি পালিয়ে যাননি, কিন্তু একটা বিশেষ মহল হয়তো তাকে রক্ষা করতে চায়। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় আসলে, যে আসলে কি একটা বিশেষ মহল আছে যে তাকে রক্ষা করতে চায়, বা তিনি দেশে আছেন বা পালিয়ে গিয়েছেন? যে সংক্ষেপে যদি বলতেন। জি, আপনি এখানে দুটো বিষয় জানতে চেয়েছেন যে তার হত্যা, সে হাদি ভাইয়ের হত্যার পর তার খুনিরা দেশ থেকে 24 ঘন্টার মধ্যে পালিয়ে গিয়েছে বা ওই দিন রাত্রে পালিয়ে গিয়েছে। এই ধরনের কিছু ইনফরমেশন আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু সোশ্যাল তার মিডিয়ার মাধ্যমে জানতে বাবা মা পেরেছি। আদালতে আদালতে বলেছে হ্যাঁ, যে ওই দিন পালায়নি, ওই দিন সে বোনের বাড়িতে ছিল। এখন যিনি বা যারা এই সকল তথ্যগুলো দিয়েছেন, ওনারা হয়তো যতটুকু তথ্য পেয়েছেন সেটা সত্য হতেও পারে, নাও হতে পারে। আমরা এটুকুর উপর রিলাই না করে বা সরকার এটুকুর উপর রিলাই না করে, সরকারের উচিত ছিল তাৎক্ষণিক সারা দেশব্যাপী ক্র্যাশ অভিযান চালানো। তো তাকে যাতে, যেহেতু তারা ছিল মোস্ট ওয়ান্টেডদেরকে গ্রেপ্তার করার মতো শক্তি সামর্থ্য আমাদের সরকারের রয়েছে বলে আমরা মনে করতাম। বাট পরবর্তী 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যে কোনো রেজাল্ট না পাওয়ার পর কি করলো, তার পরিবারের লোকজনকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে, অধিকতর জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তথ্য পেল যে সে ওই দিন রাত্রে দেশেই ছিল, তার পরের দিন সেখান থেকে পালিয়ে যায়। এই যে তথ্যগুলো, যে তার বাবা জেনে, তার মা, তার ভাই, তার বোন বা তার পরিবারের অন্যান্য সদস্যদের থেকে যে সকল তথ্যগুলো পেয়েছে, আমি মনে করি ওইটুকুই সব অথেন্টিক হবে। কারণ জয়েন্ট ইন্টারোগেশন সেলে যখন জিজ্ঞাসাবাদ করা হয় বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন প্রপার প্রক্রিয়ায় সেখান থেকে তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারপর পাবলিশ করা হয়, গণমাধ্যমকে অবহিত করা হয়। ওইটাই সঠিক বলে আমরা মনে করি। এক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন গুলোর উপর আমরা রিলে করে থাকি, তাহলে এখানে আমাদের ভুল হবে। কারণ যারা তথ্যগুলো প্রচার করেছে ওনারা কোনো না কোনো মাধ্যম থেকে তথ্যগুলো পেয়েছে, এটাই আমি মনে করি। আর এখানে সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হলো আমাদের আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী এত বড় একটা, এটা 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 ছিল একেবারে হাই লেভেল টপ কিলিং মিশন, এবং একটা স্পেসিফিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে এটা হতে পারে আমরা অনেক আগ থেকেই বুঝতে পারছিলাম। হাদি সাহেব উনি নিজেও জানিয়েছে এরকম কিছু ঘটতে পারে, এবং অপরাপর বিপ্লবী আমাদের যোদ্ধারা ওনারাও বলেছে যে এরকম কিছু ঘটতে পারে বা আমরা আশঙ্কা করি। সরকার কেন কোনো পদক্ষেপ নিল না, এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। জনগণেরও প্রশ্ন এই ব্যাপারে থাকতে পারে। ইভেন ইভেন যে একটা হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার পর ঢাকার মতো এত সিকিউরিটি সিস্টেম থাকার পরেও, আপনার ঢাকা মহানগরীতে যে পরিমাণ সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম রয়েছে, এত হাই সিকিউরিটির ভিতর দিয়ে রাজপথ দিয়ে সে মোটরসাইকেল তারা চালিয়ে চলে গেল, সরকারের কোনো এজেন্সি তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না, কোনোভাবেই তাদেরকে ফাইন্ড আউট করতে পারলো। এটা আমার কাছে সন্দেহযুক্ত। এক্ষেত্রে মনে হচ্ছে যে কোথাও না কোথাও সামথিং রং। আমার কাছে মনে হচ্ছে যে সে তো গোপনে পালিয়ে যায়নি, সে তো প্রকাশ্য রাজপথে গাড়ি চালিয়ে ড্রাইভ করে তারা নির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছেছে। তাহলে সিসিটিভি ক্যামেরাগুলো কি ওই সময় চালু ছিল না? আইন শৃঙ্খলা, ট্রাফিক বা অপরাপর যে ব্যবস্থাপনাগুলো আছে সরকারের, সেগুলো কি তখন চালু ছিল না? তারা কেন ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়েছে? আমার কাছে এখানে একটা প্রশ্ন এসে যায় যে এক্ষেত্রে মনে হয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা কোনো মহল তাদেরকে পালানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, যেটা খুনিরা পালিয়ে যাওয়ার পর ওরা যে স্টেটমেন্ট দিয়েছে সেটার মাধ্যমে প্রমাণিত হয়। সরকার
এই ক্ষেত্রে ব্যর্থ। এতে কোনো সন্দেহ নেই, সরকার এই ক্ষেত্রে ব্যর্থ, কোনো আইন সন্দেহ নেই এবং শৃঙ্খলা এবং বাহিনী এবং ব্যর্থ, এবং স্বরাষ্ট্র আম- মন্ত্রণালয় ব্যর্থ। আমার মনে হয় যে বিদেশে, ভারতে বসে পলাতক আওয়ামী লীগের লোকেরা এবং মেবি ভারত সরকার প্রশ্রয় থাকতে পারে, হয়তো বা আমি শিওর না, বাট এরকম একটা বিশ্বাস অনেকে করেন। অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত, পুরো দেশবাসী আজ ব্যথিত, পুরো বাংলাদেশী জনগণ আজ ব্যথিত যে যারা বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জীবন বাজি রেখে রাজপথে লড়াই করে যাচ্ছে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে নিজের জীবনকে নিজের দেশের জন্য আল্লাহর ওয়াস্তে সুপর্দ করে দিয়েছে, সেই মর্দে মুজাহিদদের আমাদের চোখের সামনে মৃত্যু, এটা অত্যন্ত কষ্টদায়ক। আবার আরেক দিক থেকে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের একটা জেনারেশন তৈরি হয়েছে যারা বহিঃশত্রু এবং ইনসাইড কান্ট্রির শত্রুগুলো রক্তচক্ষু উপেক্ষা করে তাদের চ্যালেঞ্জকে, যারা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে চায় তাদেরকে, তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদের নিজের জীবনকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে কেউ কখনোই ধ্বংস করতে পারবে না। একটা জেনারেশন তৈরি হয়েছে, আর সেই জেনারেশনের সর্বপ্রথম সিম্বলিক, আমি বলবো সিম্বল হিসেবে উপস্থাপিত হয়েছে শহীদ ওসমান হাদি। আমরা তার মৃত্যুর জন্য আল্লাহর নিকট তার মৃত্যুর শাহাদাত কামনা করি। আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যাতে তাকে কবুল করেন, তার আত্মত্যাগ, তার প্রতিটা কথা, তার প্রতিটা শব্দচয়ন, তার প্রতিটা পদক্ষেপ আল্লাহ যাতে কবুল করে, নাজাতের উসিলা হিসেবে এগুলোকে গণ্য করে। আপনি জানেন যে ইসলামের যে ৮০টির মতো ইমানের যে ধাপ রয়েছে, একটি ধাপ হলো দেশপ্রেম, একটি বিশেষ ধাপ রয়েছে দেশপ্রেম। যার দেশপ্রেম নেই প্রকৃতপক্ষে সে ইমানদার নয়। হাদি প্রমাণ করেছে সে দেশের জন্য জীবন দিয়েছে, সে তার পরিবার পরিজন সকল কিছুর মায়া ত্যাগ করে একমাত্র দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। সে তার ইমানের দাবি পূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেই জন্য আল্লাহ তাআলার নিকট তার এই মৃত্যু, শাহাদাতের মৃত্যু আমরা কামনা করছি। আল্লাহ যাতে তাকে, তার এই মৃত্যুকে কবুল করে, তাকে আল্লাহ মাফ করে, তার ছোটখাটো ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। দেশবাসী আজকে যে ফুঁসে উঠেছে, গত 12 তারিখ শুক্রবার যখন তার উপর হামলা হয়, হামলা হওয়ার সাথে সাথে শব্দটা, তার এই মৃত্যু খবরটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, দেশব্যাপী ছড়িয়ে পড়ে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। এরপর থেকে কেমন জানি একটা হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণ হচ্ছিল যে আমরা যারা এই দেশের 24-এর স্বাধীনতাকে পট পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তাদের একজন সর্বোচ্চ এবং ফ্রন্ট লাইনের নেতা আমরা হারিয়েছি। সেই ব্যথা, সেই বেদনা সারা দেশব্যাপী সেই মেসেজ ছড়িয়ে পড়ার পর জনগণের মধ্যেও সেটা ছড়িয়ে পড়ে, জনগণ রাস্তায় নেমে আসে, প্রতিবাদ করে। এর মাধ্যমে জনগণ বুঝাতে চেয়েছে, হাদি, তুমি একজন চলে গিয়েও, তুমি একজন অসুস্থ হয়েও, তুমি একজন ক্ষতিগ্রস্ত হয়েও, তোমার পিছনে আমরা লাখো জনতা রয়েছি, কোটি জনতা রয়েছি এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন তার যেখানে মৃত্যুটার ফয়সালা অ্যাকচুয়ালি আসমান থেকে হয়। এটা হাদি নিজের কথায়ও, নিজের বাক্যের মাধ্যমে বলেছেন যে মৃত্যুর ফয়সালা আকাশ থেকে হয়। এটার মাধ্যমে উনি আরো অনেকগুলো ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে তার মৃত্যুর যে থ্রেট গুলো আসতেছিল, তার জীবনের যে থ্রেট গুলো আসতেছিল, এগুলো আকারে, ইঙ্গিতে, কথায়, বার্তায় বিভিন্ন ভাবে সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মার্কা সরকার, আমাদের এই নতুজানু সরকার সেটা বুঝতে ব্যর্থ হয়েছে।
সকল ব্যবস্থাপনা থাকার পরও কেন আমাদের এই সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? সারা দেশব্যাপী আমাদের লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ যারা নিজের দেশকে রক্ষার জন্য লড়েছিল 24-এর আন্দোলনে, সেই আন্দোলনের সেই বিপ্লবীদের যদি আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হই, রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই বিপ্লবীরা আর নতুন করে জন্মাবে না, এই বিপ্লব আর বাংলাদেশে ঘটবে না, এই বিপ্লব আর আমরা কখনোই বাংলাদেশে পাবো না। আর যদি এই বিপ্লবীরা জন্ম না নেয়, এই দেশ আবার যেই 54 বছর পরে আমরা পট পরিবর্তন পেয়েছি, আমরা পরিবর্তনের যে স্বপ্ন দেখেছি, জনগণ পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল, সেই পরিবর্তন আর কখনোই হবে না। আমার মনে হয় আমরা সেই পরিবর্তনের কোনো ফল আর আমরা পাবো না। সেজন্য একটা আশার দিক আছে যে আমাদের লাখো 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 বিপ্লবী আমাদের দেশে জন্ম নিয়েছে। এটা আল্লাহ তাআলার নিকট শুকরিয়া, আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া যে এই বিপ্লবীরা বাংলাদেশকে ধরে রাখবে, এই বিপ্লবীরা এই দেশকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছে এবং রাখবে। আপনি যদি বলেন আমাদের বিপ্লবটা মূলত হয়েছিল 5ই আগস্টে, 12 তারিখের পর 17 তারিখ থেকে, জুলাই 17 তারিখ থেকে আন্দোলনের গতি সবচেয়ে বেশি বেগবান হয়। 17 তারিখ থেকে বেশি মারধর শুরু হয় এবং হত্যাযজ্ঞ চালু করে বিগত ফ্যাসিস্ট সরকার। 17 তারিখের পর থেকে প্রতিদিনই 2-4-5 জন করে, 7 জন করে, 10 জন করে মারা যাচ্ছিল। একটা পর্যায়ে 5 তারিখ পট পরিবর্তন হয়। আবার আমরা আশা করেছিলাম 5 তারিখের পরবর্তী সূর্যটা হবে বাংলাদেশের বিপ্লবীদের, সাধারণ জনগণের স্বপ্নের সূর্যোদয়। মাত্র 3 দিনের মাথায় যে সরকার গঠন হয়েছিল, সেই সরকার গঠন হওয়ার সাথে সাথে সেই স্বপ্নটা আস্তে আস্তে কেন জানি ধূলিসাৎ হয়ে গেল, নিভে গেল সেই স্বপ্ন। জেগে বসলো, মনে হয় যেন সেই ফ্যাসিস্টদের সেকেন্ড আত্মা। আপনি দেখেন আমরা জি জি আমরা এগুলো আমরা শুনবো আপনার কাছ থেকে, কিন্তু আমার জি একটা প্রশ্ন যে শুটার ফয়সাল এবং আলমগীর